আসসালামু আলাইকুম। নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। আগামী বাজেটে মূল্যস্ফীতি সহনীয় করাই সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। তিনি বলেন, আইসিইউ থেকে বেরিয়ে এসেছে দেশের অর্থনীতি, তবে এবার বাজেট নিয়ে জনগণের সাথে কোনো আলোচনা হয়নি মন্তব্য করে রাজনৈতিক নেতা, অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, স্বৈরাচার সরকারের বদল হলেও দেশের অর্থনৈতিক নীতিতে কোনো পরিবর্তন আসেনি। তারা বলেন, নীতি সহায়তার মাধ্যমে ব্যবসায় আস্থা ফিরিয়ে আনায় মনোযোগী হতে হবে সরকারকে। মঙ্গলবার রাতে এনটিভি এফবিসিসিআইয়ের যৌথ আয়োজনে কেমন বাজেট চাই অনুষ্ঠানে এসব বক্তব্য উঠে আসে। হাসান মাহমুদের রিপোর্ট। দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই বিশেষ আসছে বাজেটে সাধারণ মানুষ এবং ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের চাহিদা ও ভাবনার বিভিন্ন প্রসঙ্গ উঠে আসে এনটিভি ও এফবিসিসিআই এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত কেমন বাজেট চাই অনুষ্ঠানে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অর্থ পাচার আর সীমাহীন দুর্নীতির মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের অর্থনীতিকে যে নাজুক অবস্থায় রেখে গেছে, তা থেকে গেল 9 মাসে অন্তর্বর্তী সরকার অনেকটা ঘুরে দাঁড়িয়েছে মন্তব্য করে প্রধান উপদেষ্টার অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেন, মানুষের যাপিত জীবনকে সহজ করাই সরকারের লক্ষ্য। ইনফ্লেশনকে আমি ঠিক ইনফ্লেশন বলি, আমি কস্ট অফ লিভিং বলি এটাকে। ইনফ্লেশনের ডেফিনেশন অনেক আছে, আমরা কস্ট অফ লিভিংটাকে মানে জীবন যে ডেইলি লাইফ এটাকে সহনীয় করা, এটা হচ্ছে আমাদের মেইন কাজ। সেটা সহনীয় করার জন্য আমরা শুধু মুদ্রানীতি দিয়ে আমরা চেষ্টা করছি না। আমরা গত রমজানের মধ্যে দেখেছি এটা সহনীয়ের মধ্যে ছিল কিনা, এটাই হচ্ছে প্রমাণ। যে সমস্ত কমিটিগুলি আছে, অন্তর্বর্তী সরকার যে বাজেট উপস্থাপন করতে যাচ্ছে তা নিয়ে জনগণের সাথে সরকারের কোনো আলোচনা হয়নি জানিয়ে রাজনীতিবিদ ও অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংক ও জ্বালানি খাতে এখনো অনেকটা নাজুকতা রয়ে গেছে। আইসিইউ থেকে বেরোতে পারেনি ইন্ডাস্ট্রি ও শেয়ার বাজার। তারা বলেন, স্বৈরাচার সরকার পরিবর্তন হলেও অর্থনীতির ক্ষেত্রে খুব বেশি পরিবর্তন আসেনি। মানুষের অংশগ্রহণ ব্যতিরিকে ঠিক কাজও বেঠিক হয়ে যায় যদি আলাপ আলোচনা উন্মুক্ততা না থাকে। কাঠামোগত কি পরিবর্তন করলেন? ওই প্রাক্কলনের লক্ষ্যমাত্রা। আপনি এক্সামশন ছাড় দিবেন না বলতেছেন, কাকে ছাড় ছেড়ে দিচ্ছেন? কোথায় আপনি ভর্তুকিতে রাখছেন? কোথায় ইন্টারেস্টের কোথায় দিচ্ছেন? কে বলতে পারবে আপনি কি স্বচ্ছতা দিয়েছেন? আমাকে বলুন তো দেখি। ওই একটা স্বৈরাচারী সরকারের সময় যে স্বচ্ছতার অভাব দেখেছি, সকলকে আমাদের থামিয়ে দিয়েছে। একই কাজ তো একইভাবে আপনারা করলেন, আপনারা কোনো স্বচ্ছতা দিলেন না। কিভাবে করের ভিতর থেকে কিভাবে নিয়ে গেলেন? এইবারের বাজেট বিগত বছরের বাজেটের চেয়ে পরিমাণটি কিন্তু কমানো হচ্ছে। এই যে বাজেটটা ঊর্ধ্বমুখী না গিয়ে নিম্নমুখী গেল, এটা কিন্তু একটা এক্সট্রাঅর্ডিনারি থিং। সেটা কত ছোটই হোক বা বড়ই হোক, তারা সাহসী একটা সিদ্ধান্ত নিয়েছে। আমি এটার কোয়ালিটেটিভ, শুধু কোয়ান্টিটেটিভ সাইডটা নয়, কোয়ালিটেটিভ সাইডটা তাদের দেখা উচিত ছিল। মোট বাজেটটা কমেছে, কিন্তু এখানে কি হয়েছে, এখানে উন্নয়ন বাজেটটা কমিয়ে আনা হয়েছে, কিন্তু রেভিনিউ বাজেটটা বেড়ে গিয়েছে। এটা কিন্তু দিস ইজ এ ব্যাড সাইন। অব্যতিগুলোকে আমরা মানুষের মঙ্গলের কথা বিবেচনায় নিয়ে আসছে বাজেটে নজিরবিহীন কর ছাড় দেওয়ার উল্লেখ করে এনবিআর প্রশাসক বলেন, রপ্তানি খাতে উৎস কর কমিয়ে আনার বিষয়েও ভাবছে সরকার। ব্যবসা ক্ষেত্রে নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিত করা সহ কর ব্যবস্থাপনায় পরিবর্তনের তাগিদ ব্যবসায়ীদের। যে কোনো সরকারেরই আসলে মূল উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ করা, এবং এবার আমরা সেটাকে আরো বেশি চেষ্টা করেছি। বিশেষ করে রেভিনিউর দিক থেকে এটা কিন্তু নজিরবিহীন। সামনেও আমরা একইভাবে যে জনস্বার্থ চিন্তা করে আমরা রেভিনিউ আদায় না কেবল মানুষের যাতে স্বাচ্ছন্দ্য আসে, সে কারণে এবারও আপনারা দেখবেন যে আমরা বেশ কিছু জায়গায় রেভিনিউ ছেড়ে দিচ্ছি। আমরা অনেক দিন যাবতই বলে আসছি, বিশেষ করে আমাদের ট্যাক্সেশন পলিসি, ভ্যাটের বেশ কিছু অযৌক্তিক বিষয় ভ্যাটের মধ্যে পলিসিতে রয়েছে, তারপরে কাস্টমসের বেশ কিছু বিষয় রয়েছে। এগুলো আমরা ইতিমধ্যেই কিন্তু আমরা এনবিআর এর সাথে কয়েক দফা বসেছি। নীতি সহায়তার মাধ্যমে ব্যবসা বাণিজ্যে আস্থা ফিরিয়ে আনা এবং ভোগ্যপণ্য, নিত্য ব্যবহার্য পণ্যের মূল্য সরবরাহ স্থিতিশীল রাখা, আয় ও কর্মসংস্থান বৃদ্ধি, যথাযথ করনীতির মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য হ্রাস করা, কর্মসংস্থানের স্বার্থে বিনিয়োগ, দেশীয় শিল্প ও সেবা এবং কুটির শিল্প, ক্ষুদ্র মাঝারি শিল্পকে শুল্ক করের যৌক্তিক প্রতিরক্ষণ প্রদান। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক নিরাপত্তা খাতকে গুরুত্ব দিয়ে ক্ষুদ্র এবং প্রান্তিক উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়ার কথা উঠে আসে আলোচনায়। মজুরি যে হারে বাড়ছে, এটা এখনো ইনফ্লেশন রেটের চেয়ে নিম্ন হারে। অর্থাৎ আমার শ্রমিক
খেটে খাওয়া মানুষ যে শ্রম বিক্রি করে তার আয় কিন্তু এখনও দুর্মূল্য পরিস্থিতির নিচে আছে। সে কিন্তু এখানে এসে আপনাকে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ঠিক করতে পারে না। মেগা প্রকল্পে রাশ টেনে সরকারি বিনিয়োগ ও কর্মসংস্থান নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বৈষম্য কমানোর তাগিদ অংশগ্রহণকারীদের। উপদেষ্টা মহোদয় যেটা বললেন, হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস 4 দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। অধ্যাপক ইউনূস মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। জাপান সফরে প্রধান উপদেষ্টা নিক্কেই ফোরামের ফিউচার অব এশিয়া সম্মেলনে যোগ দেবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। সফরে জাপানের বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার সাথে বৈঠক এবং উন্নয়ন সহযোগিতা সংক্রান্ত আলোচনা হবে। সফর শেষে আগামী 31 মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। অব্যাহত দরপতনে খাদের কিনারায় দেশের শেয়ার বাজার। গত এক মাসে ঢাকার শেয়ার বাজার প্রধান সূচক হারিয়েছে প্রায় 300 পয়েন্ট। বাজার মূলধনও কমে ঠেকেছে তলানিতে। এমন অবস্থায় বাজারে আস্থা ফেরাতে নিয়ন্ত্রক সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতার পাশাপাশি আগামী বাজেটে বিনিয়োগকারীদের জন্য নীতিগত সহায়তার পরামর্শ বিশ্লেষকদের। অন্যদিকে কর ছাড় আরোপ সহ বাজেট কেন্দ্রিক দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা গ্রহণের তাগিদ বাজার সংশ্লিষ্টদের। আরাফাত ইসলামের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের পর কিছুদিন শেয়ার বাজারে বড় উত্থান হলেও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ফের নেতিবাচক প্রবণতা দেখা যায়। গত কয়েক মাস ধরে চলা দরপতনের সঙ্গে এখন শেয়ার বাজারে লেনদেন খরাও প্রকট হয়ে উঠছে। পাশাপাশি মূল্যসূচকও তলানিতে নেমেছে। শেয়ার বাজার নিয়ে টাস্কফোর্স গঠন সহ সরকার ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর একের পর এক বৈঠক ও আশ্বাসের পরও পুঁজিবাজার ঘুরে দাঁড়াতে পারছে না। ফলে গত এক মাসের সূচকের পতনে ডিএসই প্রধান সূচক হারিয়েছে 298 পয়েন্ট, আর বাজার মূলধন কমেছে 20,000 কোটি টাকার বেশি। এজন্য বিএসই চেয়ারম্যানের অপসারণ সহ সংশ্লিষ্টদের দায়ী করে কয়েক দফায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ সহ কফিন মিছিল করেন বিনিয়োগকারীরা। বাজার সংশ্লিষ্টরা আশা করছেন এবার পুঁজিবাজার বান্ধব একটি বাজেট হবে। সেই সাথে বাজারে স্থিতিশীলতা ফেরাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নের তাগিদও তাদের। বাজেটের মধ্যে একটা রোড ম্যাপ, যে বিনিয়োগকারীদের জন্য এখানে কি থাকছে, যে আরও বেশি কোম্পানি এখানে ইনভেস্ট হোক, ক্যাপিটাল মার্কেটটা এনরিচ হোক। ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর ওনারা আশা করছে যে আপনার এটা একটা পুঁজিবাজার বান্ধব বাজেট হবে। এবার আগামী 1 বছরের মধ্যে ইন্টারেস্ট রেটটা কোথায় নিয়ে আসা হবে সেটার একটা মোটামুটিভাবে ইন্ডিকেশন চাই। আমরা আশা করছি যে এই গভর্নমেন্ট থেকে আমরা একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা পাবো যে ক্যাপিটাল মার্কেট কীভাবে ডেভেলপ হবে। পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন শেয়ার বাজারকে বাজেটের বাইরে রেখে অর্থনীতিকে চাঙ্গা করা সম্ভব নয়। তাই বাজেটে বিনিয়োগকারীদের জন্য প্রণোদনা দেয়া সহ বাজার কেলেঙ্কারিতে জড়িতদের শাস্তি নিশ্চিত করা জরুরি। প্রথমত যে করের দিক থেকে কিছু তো ছাড়ের জন্য পরিষ্কার ঘোষণা রাখতে হবে, আর দ্বিতীয় হলো যে এটার জন্য একটা টাইম লাইন লাগবে, যে এখানে 3 মাস 6 মাস 1 বছর এই পুরো এই ফিসক্যাল ইয়ার জুড়ে, মানে আগামী অর্থ বছর জুড়ে কি ধরনের কাজ থাকবে, যে সমস্ত কোম্পানি যারা আসবে সামনের দিকে তাদের জন্য কোনো স্পেশাল ইনসেন্টিভ আছে কিনা, তাদের জন্য কোনো কর ছাড় আছে কিনা সেটা একটু দেখা দরকার। যে কেলেঙ্কারিগুলো হয়েছে সেগুলোর কতটুকু শাস্তির ব্যবস্থা করা হবে আগামী অর্থ বছরের বাজেটে, তো সেটা বলতে হবে। টানা দরপতন থেকে কিছুতেই বের হতে পারছে না দেশের শেয়ার বাজার। মাঝে মধ্যে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও পরবর্তীতে আবার টানা দরপতন হচ্ছে। এমন অব্যাহত দরপতনে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক গত 5 বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে গেছে। তাই আগামী বাজেটে পুঁজিবাজার সংস্কারে দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা গ্রহণের তাগিদ সংশ্লিষ্টদের। আরাফাত ইসলাম, NTV নিউজ, ঢাকা। আসন্ন পবিত্র ঈদ উল আজহায় যাত্রাপথে ভোগান্তি কমিয়ে স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে ঈদের আগে ছুটি বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। বলা হয়, সরকার আগামী 5 থেকে 14 জুন পর্যন্ত 10 দিনের ঈদের ছুটি ঘোষণা করেছে। তবে ঈদের আগে ছুটি কম থাকায় ঢাকা থেকে একদিনে 1.5 কোটি মানুষকে গ্রামের বাড়ি পাঠানো অসম্ভব হয়ে পড়বে। এতে ভয়াবহ যানজট, ভাড়া নৈরাজ্য
ও দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাবার আশঙ্কা রয়েছে। তাই 3 ও 4 জুন এই 2 দিন ছুটি ঘোষণা করার আহ্বান জানানো হয়। সংগঠনটির ধারণা, এবার ঈদে প্রায় 1,40,00,000 মানুষ দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করবে। গভীর রাতে বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত 2:24 এই ভূমিকম্প হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS বলছে, মাঝারি মানের এ ভূমিকম্পনের মাত্রা ছিল 5.2। এটির উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর রাজ্যের মৈরাং এলাকায়, ভূপৃষ্ঠের 46.6 কিলোমিটার গভীরে। বাংলাদেশে তাৎক্ষণিক কোথাও কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। ভারত বাংলাদেশের পাশাপাশি মিয়ানমারেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আজহার বিরোধী মিছিলে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ছাত্র জোট। মঙ্গলবার রাতে মিছিলটি টিএসসি থেকে শুরু করে মধুর ক্যান্টিন, হলপাড়া প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে যেয়ে শেষ হয়। বামপন্থীদের প্রতিবাদ মিছিল হলপাড়ায় গেলে বিজয় 71 হলসহ কয়েকটি হল থেকে ভুয়া স্লোগান দেওয়া হয়। এ সময় বামপন্থী নেতাকর্মীরা শিবিরের বিরুদ্ধে স্লোগান দেন। এতে পরিস্থিতি কিছুটা উত্তাল হয়। এর আগে এটিএম আজহারের খালাসের প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্র জোটের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মিছিল বের করলে সেখানে হামলা হয়। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভীষণ সীমান্ত দিয়ে 17 জনকে বাংলাদেশে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করে গোমস্তাপুর থানায় হস্তান্তর করে। আটকদের মধ্যে 4 জন পুরুষ, 4 জন নারী ও 9 জন শিশু রয়েছে। আটককৃতদের দাবি, তারা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা। বিজিবি ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে তাদের বিভীষণ সীমান্তের লালমাটিয়া এলাকা দিয়ে বাংলাদেশে পুশ ইন করে। পরে বিজিবি তাদেরকে থানায় সুপর্দ করেছে। পুলিশ জানায়, পুশ ইন হওয়াদের পরিচয় শনাক্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, সরকার জনগণের কাছে আসবে, জনগণ সরকারের দ্বারে দ্বারে ঘুরবে না। মঙ্গলবার ঝিনাইদহের কোটচাঁদপুরে স্থানীয় জেলে ও বাওড়া মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিল বাওড়গুলো শুধুমাত্র রেভিনিউ বৃদ্ধির নামে ভূমি মন্ত্রণালয় ইজারা দিতে পারে না। জীবন জীবিকা পরিবেশন মানুষের ক্ষতি হয় এমন কাজ করতে পারে না ভূমি মন্ত্রণালয়। তিনি আরও বলেন, অবশ্যই নির্বাচন হবে, যে কোনো রাজনৈতিক দল সরকার গঠন করবে। স্থানীয়ভাবে রাজনৈতিক দলগুলো জেলেদের প্রতি যে সংহতি প্রকাশ করেছেন সেটি জাতীয় পর্যায়ে হতে হবে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ঈদ উল আজহা ঘিরে চট্টগ্রাম বন্দরে বেড়েছে মশলার আমদানি, যার ফলে মশলার দামের ঊর্ধ্বগতি কমতে শুরু করেছে। ক্রেতাদের স্বার্থের মধ্যে মশলার বাজার দর নিয়ে আসতে আমদানি বৃদ্ধি প্রভাব ফেলেছে বলে জানান ব্যবসায়ীরা। ঈদ ঘিরে মশলা জাতীয় পণ্যের আমদানি ও বাজার পরিস্থিতি জানাচ্ছেন শামসুল হক হায়দারি। ক্যামেরায় ছিলেন এনামুল হক। মশলা জাতীয় পণ্যের চাহিদা সারা বছর থাকলেও ঈদে বেড়ে যায় কয়েক গুণ। আর এই চাহিদা পূরণে প্রতি বছরই হিমশিম খেতে হয় আমদানিকারক ও ব্যবসায়ীদের। ফলে এলাচ, জিরা, দারচিনি, রসুন, আদা, লবঙ্গের মতো মশলা জাতীয় পণ্যের দামও বেড়ে যায়। তবে মশলার বাজার সহনীয় রাখতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে চট্টগ্রাম বন্দর দিয়ে মশলার আমদানি করা হচ্ছে। আমদানিকারক ও ব্যবসায়ীরা বলছেন, গত বছরের তুলনায় এবছর মশলার দাম কমেছে, তারপরও বেচা কেনা নেই। গত বছর যে প্রাইস ছিল এর কোনো উদ্যোগতি তো আমি কোনো আইটেমে দেখতেছি না, তো এখন কেন কেনা বেচা কম, এটা আমার মাথায় বোধগম্য নয়। বাজারের অবস্থা খুবই খারাপ, মানে বাজার অবস্থা প্রতিদিনই রেট কেটে যাচ্ছে, এদিকে বিক্রিও নাই। বিক্রি থাকলে বুঝতাম যে না, কোরবানি ঈদ আসছে, একটা বিক্রি হবে, আমরা যেটা আশা করছি সেটা এখন আর হচ্ছেও না। এদিকে চট্টগ্রাম সমুদ্র বন্দরের পাশাপাশি স্থল বন্দর দিয়ে মশলা জাতীয় পণ্যের আমদানি করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের পর্যাপ্ত পরিমাণে আইপি দেওয়া আছে, যাতে মশলা জাতীয় পণ্য বিশেষ করে আমাদের ঈদকে সামনে রেখে, কোরবানি ঈদকে সামনে রেখে যাতে কোনো ধরনের সংকট সৃষ্টি না হয়। পর্যাপ্ত আমদানির পাশাপাশি মশলার খুচরা বাজার তদারকির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করার দাবি সাধারণ ভোক্তাদের। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।